পরদিন সকালে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে সামিয়া চলে এসেছে বীরের সাথে দেখা করতে। সামিয়া বীরের জন্য তার মায়ের হাতে বানানো নাড়ু নিয়ে এসেছে। সামিয়া নাড়ুর টিফিনটা বীরের দিকে এগিয়ে দেয়। বীর একটা নাড়ু মুখে দিয়ে সে আবেগে খুঁয়ে পড়ে। তার পুরো ছেলেবেলার কথা মনে পড়ে যায়। সামিয়া জিজ্ঞেস করে, কি হলো, আপনার পছন্দ হয়নি? বীর বলেন, কেন নয়, এটা তো হুবহু আমার মায়ের হাতে বানানো খাবারের মতো। সামিয়া তাকে বলেন, মায়েদের হাতের খাবার সব জায়গায় একই রকম হয়। বীর সামিয়াকে বলেন, তোমার মাকে গিয়ে বলে দিও সেই বাটিতে করে আমার পুরো ছোটবেলাকে ফিরিয়ে দিয়েছে। সামিয়া তাকে বলেন, আমি সারা রাত আমার মাকে আপনার গল্প শুনিয়েছি। সে তো 2 ফোঁটা চোখের জল ফেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাতে পারিনি। আমি সকালের অপেক্ষা করছিলাম। সারা রাত শুধু এটা ভাবছিলাম যে আপনি এখানে কেন আর কিভাবে এসেছিলেন, কেন সেই স্টেশনেই গল্পটা শেষ হয়ে যায়নি। বীর বলেন, এই গল্পটা ওখানে শেষ হতেই পারে না, কারণ এখন পর্যন্ত শুধু বীরের ভালোবাসার প্রতিদান ছিল। জারার ভালোবাসার এখনো তো শুরুই হয়নি। ঘটনা আবারও পেছনে চলে যায়। এটা হলো জারার বাবা জাহাঙ্গীর হায়াত খান। লাহোরের খুব গণ্যমান্য ব্যক্তি সে। এই প্রথমবারের মতো জাহাঙ্গীর খান পলিটিক্সে যুক্ত হতে চলেছিল, আর তাকে সব থেকে বেশি সাহায্য করেছিল আব্দুল সিরাজি। এ হলো রাজার বাবা। যারা আর রাজার বিয়ের কথাবার্তা চলছিল সেখানে। এখানকার সব লোকেদের ভাগ্য জুড়ে ছিল এই বিয়েতে। যারা বাড়িতে না বলে ইন্ডিয়ায় চলে যাওয়াতে জাহাঙ্গীর খান খুবই রেগেছিল। যারা বাড়ি ফিরে আসা 1 মাস হয়, কিন্তু এখনো তার সাথে কথা বলে না তার বাবা। আজকে যারার গায়ে হলুদ, কিন্তু যারাকে দেখে আমরা বুঝতে পারি তার মনে কোনো আনন্দ ছিল না। যারা শুধু বীরকে নিয়ে ভাবছে। বীর তাকে বলেছিল, হয়তো প্রেমিক হিসেবে নয়, কিন্তু জীবনে কখনো কোনো প্রকারে যদি একটা বন্ধুর দরকার হয়, তাহলে ভেবে নিও ওপারে এমন একজন ব্যক্তি আছে যে নাকি তোমার জন্য তার জীবনটা দিতে রাজি। এই কথাগুলো যারাকে কুরে কুরে খাচ্ছে। যারা তার মাকে বলে, তুমি কি বাবার জন্য তোমার জীবনটা দিতে পারবে? সে বলে, এটা তো স্বাভাবিক কথা, সে আমার স্বামী, তার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। যারা তাকে আবারও জিজ্ঞেস করে, বাবা কি পারবে সে তোমার জন্য নিজের জীবন দিতে? এই কথা শুনে সে কিছুটা অবাক হয়। এটা কেমন প্রশ্ন, আল্লাহ না করুক এমন কিছু যেন হয়। যারা আবার বলেন, সে পারবে কিনা শুধু এটা বলো। কিন্তু যারার মা কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে নিয়ে যায়। তখন যারা বলে ওঠে, এর মানে হলো আব্বু পারবে না। তখন যারার মা যারাকে বলে, দেখো, পুরুষের ভালোবাসা নারীর ভালোবাসার মতো হয় না। পুরুষ কখনোই তার সবকিছু লুটিয়ে একটা মেয়েকে ভালোবাসতে পারে না। কিন্তু যারা তখন বলে ওঠে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যে নাকি আমার জন্য হেসে হেসে তার জীবন দিয়ে দেবে। সে এমন একজন ব্যক্তি, তার এটা নিয়ে কোনো অভিযোগ নেই যে আমি একজন পাকিস্তানি আর সে একজন হিন্দুস্তানি। কথাটা শুনে যারার মা আতঙ্কিত হয়ে যায়। এটা কার কথা বলছিস? কি করে এসেছিস তুই? সত্যি সত্যি বল। যারা বলে, সে তো আমাকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে আমি তাকে সবকিছু লুটিয়ে দিয়ে এসেছি। সে রাগ হয়ে বলে, আজকে তোর গায়ে হলুদ আর আজকে তুই এই কথা বলছিস? এখন পর্যন্ত তোর বাবা তোর সাথে কথা বলেনি, কিন্তু এটা জানলে তোকে জানে মেরে ফেলবে। দেখ, প্রেম ভালোবাসা এগুলো শুধু সিনেমাতেই মানায়, বাস্তবে নয়। কিন্তু যারা বলেন, আমিও এমনটাই ভাবতাম, কিন্তু আমার ধারণা বদলে গেছে। যারার মা খুব কঠোর স্বরে বলেন, একটা কথা শুনে নে যারা, তোর তকদির রাজের সাথে বেঁধে গেছে, সেটা তুই কোনোভাবেই বদলাতে পারবি না। আর খবরদার এই কথা যেন কোনোভাবেই বাইরে না বেরোয়। অনুষ্ঠান শুরু হয়ে যায়। চারদিকে হই হুল্লো। যারার বাবা যারাকে বিষয়াদি বুঝিয়ে দিচ্ছে, এটা শুধু তোমার আর রাজের সম্পর্ক নয়, এটা দুটি পরিবারের মধ্যে সম্পর্ক হতে চলেছে। তোমার ছোট্ট একটা ভুলে খুব বড় কিছু ঘটতে পারে, তোমাকে তাই খেয়াল রাখতে হবে এমন কিছু যেন না হয়। যারা তার বাবার সাথে কথা বলছে, কিন্তু তার কল্পনায় বীরকে দেখতে পাই। আর এই সময় আমরা সেই বিখ্যাত গানটাকে শুনতে পাই। যারার বিয়ের সব কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, কিন্তু যারা যেখানে যাচ্ছে শুধু বীরকেই দেখতে পাচ্ছে। যারা কোনোভাবেই তার জেহেন থেকে বীরকে সরাতে পারছে না। যারা সাব্বুকে বলছে, সাব্বুকে বলে দে ও যেন আমার দৃষ্টি থেকে চলে যায়, আমি যেখানেই যাচ্ছি শুধু ওকেই দেখতে পাচ্ছি, ও যেন আমার জেহেনে মশগুল হয়ে আছে। ওদিকে বীর তার ডিউটিতে জয়েন করেছে। তার একটা কল আসে। সে কলটা রিসিভ করলে দেখা যায় সভ্যতাকে কল করেছে। সভ্যতাকে পরিচয় দেয়, কিন্তু বীর তাকে চিনতে পারে না। তখনই সে তাকে যারার কথা বলে। সভ্যতাকে বলে যারা নাকি তাকে ভালোবাসে। যারার বিয়ে হতে চলেছে, আপনি এখানে আসুন আর যারাকে নিয়ে যান। ঘটনা আবারও সেই জেলের ভেতরে চলে আসে। বীর বলছে তাকে, শুধুমাত্র এই একটা কথা, যারা নাকি আমাকে মহব্বত করে। আমি এখনো জানি না তাকে আমি কতটা ভালোবাসি।
তখন সামিয়া বলে ওঠেন, আমি জানি যে আপনি যারাকে কতটা ভালোবাসেন। একটা হিন্দুস্তানি পাইলটের পাকিস্তানে আসা অনুমতি থাকে না। আমি জানি যে আপনি এই খবরটা শোনা মাত্রই সর্বপ্রথম আপনি আপনার চাকরিটাকে ইস্তফা দিয়েছেন। এটা জানার পরেও কি আপনি আর কখনো জয়েন করতে পারবেন না? তারপর কাউকে না বলেই আপনি পাকিস্তানে চলে আসেন। এভাবেই ঘটনা আবারও পেছনে চলে যায়। বীর চলে এসেছে পাকিস্তানে। সাব্য তাকে খুঁজে বার করেন। তারপর সে তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। সাব্য তাকে বলে, আমি দুঃখিত যে আমার ঘরে তেমন কিছু নেই। কিন্তু বীর তাকে বলে যে ঘর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, এর থেকে ভালো ঘর পুরো লাহোরে আর একটাও হতে পারে না। সাব্য তাকে জানায় যারা নাকি এই বিষয়ে কিছুই জানে না, যারাকে না জানিয়ে বীরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। পরদিন যারা তার পরিবারের সাথে এক মাজারে আসেন দোয়া নিতে। মাজারে কাওয়ালি চলছিল, সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু যারা ওখান থেকে সরে যাচ্ছে। যারার দিকে সবাই তাকিয়েছিল। আর এখানেই বৃষ্টিতে দাঁড়িয়ে আছে বীর। যারা পেছনে ঘুরেই বীরকে দেখতে পাই। যারার মনে কি ঘটছিল সেই সময় আমি বলে বোঝাতে পারবো না। যারা সবকিছু ভুলে যায়, সেখানে কি হচ্ছে, তারপরে কি হবে, সবকিছু ভুলে যারা বীরের দিকে এগিয়ে যায়। তার পরিবার, তার নতুন সম্পর্ক, কোনোটাই তোয়াক্কা না করে সে বীরকে জড়িয়ে ধরে। সে যেন নিজের পূর্ণতাকে খুঁজে পায়। সেই সময় যারা বীরকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না, তারা কোনো কিছুই তোয়াক্কা না করে দুজনকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে। আর দৃশ্য সেখানেই পরিবর্তন হয়। দেখা যায় যারার বাবা খুবই অসুস্থ। যারা তার পাশেই বসে আছে। রাজার বাবা তার মাকে বলছে, আপনি চিন্তা করবেন না ভাবি, সেখানে সব নিজেদেরই লোক ছিল। উপরওয়ালা শুকরিয়া যে সেই খবর শহরে ছড়িয়ে যায়নি। আর কালকে বিয়েটা হয়ে গেলে সবের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। যারার বাবার কথা শুনে বোঝা যায় তারা এখনো বিয়েতে রাজি আছে। বীর যারার কাছেই যাচ্ছিল। সাব্য তাকে আটকায়। সাব্য বলে, কোথায় যাচ্ছেন? বীর বলেন, যারার কাছে যাচ্ছি আমি। সে বলে, আজকে কোথাও যাবেন না আপনি, রাতটা শেষ হতে দিন। আপনি গিয়ে এখন কিচ্ছু করতে পারবেন না। এমনিতে ওখানে একটা কিছু ঘটেছে, আর রাজা তো এখনো বিয়েতে রাজি আছে। বীর বলেন, যা হয়েছে আমার জন্যে, আর আমি শেষ করব এটাকে। আমি এখানে শুধু যারার মুখ দেখার জন্য তো আসিনি। চুপ হয়ে বসে থাকলে তো কিচ্ছু হবে না। আর তখন ওই দরজায় কে যেন নক করে। দেখা যায় যারার মা এসেছে। সে বীরকে বলছে, আমি যারার মা, কিন্তু আজকে ওকে আপন বলার অধিকারটা হয়তো হারিয়ে ফেলেছি। কারণ আমার মেয়ে আর আমার নেই, সে তোমার হয়ে গিয়েছে। সে তাকে অনেক কিছুই বলে। যারার বাবা নাকি খুবই অসুস্থ। সে বলে, শুনেছি আপনি নাকি লোকেদের জীবন বাঁচান। একবার নাকি যারারও জীবন বাঁচিয়েছিলেন আপনি। আজকে তার বাবার জীবনটা বাঁচিয়ে দিন, কারণ সে এই বদনামি সহ্য করতে পারবে না। সে মরে যাবে। আমি আপনার কাছে তার জীবন ভিক্ষা চাইছি। এখন বীর চিন্তায় পড়ে যায়। সে বলে, আপনার যারা আপনারই থাকবে। আপনি কি ভাবছেন আপনাকে না জানিয়ে আমি যারাকে এখান থেকে নিয়ে যাব? আপনি চিন্তা করবেন না, যারার বিয়ে সেখানেই হবে যেখানে আপনি আর যারার বাবা চাইবেন। আপনি বিয়ের জন্য তৈরি শুরু করেন। যারার সাথে আমি কথা বলবো, আর আমি ওয়াদা করি যারা হেসে হেসে বিয়ে কবুল করে নেবে। শেষবারের মতন যারা আর বীর দেখা করে। এটাই তাদের শেষ দেখা। যারার কাছে করার মতো কিছুই নেই। বীর বলেন, তুমি যদি বলো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, তবে তোমাকে হিন্দুস্তান নিয়ে যেতে কেউ ঠেকাতে পারবে না। যারা কাপা গলায় বলে ওঠেন, আপনার সিদ্ধান্ত ভুল নয়। এইসব আমার একটিমাত্র নাদানের কারণও হয়েছে। আমি আমার নিজের সাথে ওয়াদা করেছিলাম যে আমি ভেঙে পড়ব না। যদি কাল আপনাকে দেখে নিজেকে সামলে নিতাম, তাহলে এইসব হতো না। বীর বলেন, ওই একটিমাত্র নাদানের সাহায্যে তো আমি আমার জীবনটা পার করতে চলেছি। যদি সেটাও কেড়ে নিতেন, তাহলে এখান থেকে কে নিয়ে যেতাম আমি? যারা বলেন, কেন স্রষ্টা আমাদের সাথে এমন করছে? নিয়তি কেন এতটা নির্মম হয়ে উঠল? বীর যারাকে বলেন, আমি তোমার জীবনের 2 মুহূর্ত নিজের কাছে রেখে দিয়েছি, আর আমার জীবনের 2 মুহূর্ত তোমাকে দিয়েছি। এখন এটাই আমাদের বাকিটা জীবনের সম্বল। এই 2 মুহূর্তকে আগলে সারা জীবন বেঁচে থাকবো। তবে আমাদের এই বিচ্ছেদ আমরা হাসি মুখেই মেনে নেব না। আমাদের ভালোবাসা কম হবে না, আমাদের কোনো কর্তব্য অসম্পূর্ণ হয়ে থাকবে। তুমি একটা ভালো বউ হয়ে নিজের মা বাবার সম্মান রক্ষা করবে, আর আমি আমার চাচা চাচির স্বপ্ন পূরণ করব। তারপর যখন তুমি 7-8 বাচ্চার মা হয়ে যাবে, তখন তাদের সবাইকে নিয়ে ঘুরতে এসো। আমি তোমাকে সাইকেলে বসিয়ে সারা গ্রাম ঘুরে দেখাবো। যারা তাকে বলে, তখন তো আমি 7-8 বাচ্চার মা হয়ে গেলে আমি সাইকেলে উঠতে পারবো না। আর এভাবেই না চাওয়া সত্ত্বেও বুকে পাহাড় সমান কষ্ট চেপে একটু হেসে তাদের এই নিয়তিকে মেনে নিল তারা। এটাই তাদের শেষ দেখা।
যারা তার বাবাকে বলছে, আজকে আমার বিবাহ, আপনি কি আমাকে আশীর্বাদ করবেন না? যারার বাবা তার মাথায় হাত রেখে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি বুঝতে পারছি না আমি বাধ্য হয়ে করছি না দুর্বল হয়ে, আমাকে ক্ষমা করে দিস। আজকে বীর চলে যাচ্ছে নিজের দেশে। যারার মা তাকে বলে, যদি ক্ষমতা থাকতো আমি নিজে তোদের নিয়তিকে বদলে দিতাম। আমি আজকে থেকে রোজ আল্লাহর কাছে দোয়া করব যেন সকল জন্মই যারা তোমার হয়। আর সাব্বু তাকে বিদায় জানায়। কিন্তু তারা চলে যাওয়ার পর বীর গাড়িতে বসে আছে। তাকে দুজন পুলিশ খুঁজতে খুঁজতে পেয়ে যায়। তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় একটি কাগজে সাইন করতে। বীর সেটা মানতে রাজি নয়, কারণ সেই কাগজে লেখা আছে তার নাম নাকি রাজেশ রাথোর, সে নাকি ইন্ডিয়ার গুপ্তচর, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স রর হয়ে কাজ করে। সে বলে, না, আমার নাম বীর প্রতাপ সিং, এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স। আমি এখানে 2 দিন আগে এসেছিলাম কারোর সাথে দেখা করতে। আমার ব্যাগে পাসপোর্ট আছে, আপনি চেক করে নিতে পারেন। কিন্তু তার ব্যাগ থেকে নাকি এই পাসপোর্টটা পাওয়া গিয়েছে, যাতে লেখা আছে তার নাম রাজেশ রাথোর। আচ্ছা যাক, আপনি যার সাথে দেখা করতে আসেন তার নাম বলুন, তাকে এখানে নিয়ে আসবো। কিন্তু সে বলতে গিয়ে থেমে যান, কারণ এতে যারা সম্মানহানি হবে। তখনই সেখানে রাজা চলে আসে। এতে বোঝা যায় এই নাটকটা রাজাই সাজিয়েছে। রাজা বলে, আপনার কি মনে হয় আপনি এখানে আসবেন, সবের সামনে আমার হবু বউয়ের সাথে ভালোবাসার ইজাহার করবেন, পরে আবার চলেও যাবেন, আর আমি চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখব? বীর সাহেব, আমি এক এমন মেয়ের সাথে জীবন কাটাতে যাচ্ছি যে নাকি অন্য কারো প্রেমে পড়ে আছে, আর আমার দুর্ভাগ্য এটাই যে আমি এই বিবাহকে ইনকারও করতে পারবো না। একটু ভাবুন, রোজ আমাকে কতটুকু আগুনের ভেতরে পড়তে হবে। প্রেম করেছেন আপনি আর যারা, আর মাসুল দেব আমি। আগুনে আপনি পড়বেন, নয়তো যারা, আমি নই। বড় গর্ব তাই না আপনার ভালোবাসার উপর? এবার আপনার মাসুল দেবার পালা। আমি যারার জীবন জান্নাত বানাবো না জাহান্নাম, এটা এখন আপনার হাতে। যতদিন পর্যন্ত আপনি জেলে চুপচাপ হয়ে থাকবেন, ততদিন যারার জীবন জান্নাতের থেকেও সুন্দর থাকবে। আর যদি আপনি নিজের মুখ খুলেন, তাহলে যারার জীবন জাহান্নামের থেকেও খারাপ হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এদিকে যারার বিয়ে হয়ে যাচ্ছে, আর এখানে বীর সাইন করে দিয়েছে। বীরের জেলেই কাটাবে সারা জীবন। আবার পরবর্তীতে খবর চলে আসে যে বাসটাতে করে বীর বাড়িতে যেত, সেই বাসটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাসের মধ্যে থাকা কেউই নাকি বেঁচে নেই। প্যাসেঞ্জার লিস্টে বীরেরও নাম ছিল। খবরটা শুনে বীর খুশি হয়েছিল, এটা ভেবে যে তার চাচা চাচি অত্যন্ত তার মৃত্যুর খবরটা পেয়ে যাবে, আর যারাও আফসোস করবে না। সে জানবে বীর এখন মৃত। এভাবেই 22টা বছর ধরে সেল নাম্বার 786 হয়ে আছে। তার গল্পটা এভাবেই শেষ হয়েছিল। বিষয়টা জানতে পেরে সামিয়ার চোখে আগুন দেখতে পাই আমরা। সে তার মাথার ভেতর হাত রেখে প্রতিজ্ঞা করে, যতক্ষণ পর্যন্ত তার পরিচয় ফিরিয়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত সে তার বাবার কবরে ফুলও দিবে না। সে জাজের সাথে দেখা করতে যায়, তার কেস নিয়ে কথা বলছে। এটা তার প্রথম কেস, আর তার বিপরীতে কেস লড়বে জাকির আহমেদ নামের এই উকিল। সামিয়া এবং জাকির দুজনকে চেনে, কারণ সামিয়া আগে জাকিরের হয়ে কাজ করত। এখান থেকে সামিয়া জাকিরের সাথে দেখা করে আলাদাভাবে, যেন কেসটা কোর্টে যাওয়ার আগেই বীর রেহাই পেয়ে যায়। কিন্তু জাকির তাকে কিছুটা অপমান করে, কারণ জাকির তাকে কোনো এক সময় এমন একজন লোকের কেস লড়তে বলেছিল যে নাকি আসলেই একজন অপরাধী, কিন্তু সামিয়া সেটা গ্রহণ করেনি। এই জন্যই সামিয়ার প্রতি জাকিরের অনেক রাগ। সামিয়া জাকিরকে চ্যালেঞ্জ করে সেখান থেকে সোজা চলে যায় বীরের কাছে। সামিয়া তাকে বলে, 22টা বছর ধরে আপনি মুখ খুলেননি, কিন্তু সেদিন আমাকে কেন সবকিছু বললেন? বীর বলেন, কারণ তুমি আমাকে আমার নাম ধরে ডেকেছিলে। একমাত্র তুমিই ছিলে প্রথম যে নাকি আমাকে নির্দোষের চোখে দেখেছিল। 22টা বছরে তো আমি আমার নিজের পরিচয় ভুলে গিয়েছিলাম। কথাগুলো শুনে সামিয়া তাকে বলে, কালকে আমাদের কেসের প্রথম দিন, আপনার ওয়াদা মনে রাখবেন। আপনার 786 বেশ বদলে বীর প্রতাপ সিং হয়ে আসতে হবে। কিন্তু সেও তার ওয়াদার কথা মনে করিয়ে দেয়, কোনোভাবেই যেন যারা এবং তার খানদানের নাম কোর্টে নেওয়া যাবে না। পরের দিন কোর্টে সামিয়া সবার আগেই চলে এসেছে। তাকে একটু নার্ভাস দেখা যায়। এখন সমস্ত কার্যক্রম শুরু হলে বীর চলে আসে সেখানে। সামিয়া তাকে তার আসল রূপে দেখতে পেয়ে তাকে সেলুট জানায়, আর কেস শুরু হয়। জাকির আহমেদ বলতে শুরু করে এই কেসটা নাকি তার কাছে পানির মতো স্বচ্ছ, কোনো জটিলতা নেই। সে নাকি মাত্র 3 মিনিটেই প্রমাণ করে দিতে পারবে সে একজন ভারতীয় গুপ্তচর, রাজেশ রাথোর। এখন সামিয়ার পালা। সামিয়া কিছু বলতে পারছিল না। বীর তাকে উৎসাহ দেয়, আর সে বলতে শুরু করে। কিন্তু যেখানে সে জাকির আহমেদের নাম নিচ্ছে, সেখানে সে জাকির আহমেদ না বলে জহির খান
বলছেন। যখন দ্বিতীয়বারও জহির খান বলেন, তখন জাকির আহমেদ সামিয়ার উপর রাগ হন আর বলে ওঠেন, আমার নাম জাকির আহমেদ, জহির খান নয়। সামিয়া তখন বলে ওঠেন, একবার আপনাকে অন্য নামে ডাকতেই আপনি আমার উপর এতটা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। তাহলে একটু ভাবুন, 22 বছর যদি আপনাকে কোনো অন্য নামে ডাকা হয় তাহলে আপনার কেমন লাগবে? সে আদালতকে বলে, আমি শুধু একজন মানুষকে তার নিজের নাম ফিরিয়ে দিতে চাই, তার পরিচয়টুকু ফিরিয়ে দিতে চাই। সেই স্কোয়াড্রন লিডার বীর প্রতাপ সিং, রাজেশ রাথোর নয়। আমাকে শুধু তার নাম আর সম্মানটুকু ফিরিয়ে দিন, আর আমি কিচ্ছু চাই না। একের পর এক সাক্ষীকে নিয়ে আসে জাকির। বীরকে যে দুটো পুলিশ গ্রেপ্তার করেছিলেন আমরা তাদেরও দেখতে পাই। তারা সাক্ষ্য দেয় যে এই মানুষটা নাকি ইন্ডিয়ার গুপ্তচর। বীরকে গ্রেপ্তার করার সময় নাকি তার কাছে 2টা পাসপোর্ট পাওয়া যায়, আর সে বলে গ্রেপ্তারির পরে নাকি সে নিজে স্বাক্ষর করেছে সে রাজেশ রাথোর বলে। আর সেই জেলারকেও আমরা দেখতে পাই, সে বীরের বিরুদ্ধে বলতে এসে বীরের পক্ষে কথা বলে। সে বলে 22টা বছর ধরে আমি তাকে দেখে আসছি, কিন্তু সে একটি কথাও বলেননি। আমি জানি না সে রাজেশ না বীর, কিন্তু আমি এটা জানি তার শাস্তি এখন জুলুম হবে। মাই লর্ড, এই হিন্দু মানুষটা আল্লাহ তাআলার অনেক নেক বান্দা। সে 22 বছর জেলে কাটিয়ে দিয়েছেন, এর থেকে বড় সাজা আর কি হতে পারে? একে আপনি রেহাই করে দিন। কিন্তু জাকির তার কথার পেছে তাকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দেয়। বীর কিছুই বলছে না। সামিয়া এই কেসটা হেরে যাচ্ছে, কারণ তার আসল প্রমাণ যারার কথা সে বলতেই পাচ্ছে না। আজকের মতো কোর্ট এখানে মুলতবি ঘোষণা করেন। সামিয়া বলেন, আমাকে যারার কথা বলতেই হবে, তা না হলেই আমরা কেসটা হেরে যাব। শুধু একবার যারা নয়তো হায়াত খান বংশের যে কোনো সদস্যকে নিয়ে আসতে পারলে কেসটা আমাদের হাতে চলে আসবে। কিন্তু বীর বলেন, না, সেটা করা যাবে না। যারা বলেন, আপনি বোঝার চেষ্টা করুন, তা না হলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, আপনি মরে যাবেন। কিন্তু বীর বলেন, 22টা বছর আমি যারা সম্মান রক্ষা করে আসছি, এখন হয়তো যারা 2 বাচ্চার মা হয়ে গিয়েছে, হয়তো সে ভালোই আছে, কিন্তু কাল তুমি তাকে কোর্টে নিয়ে আসবে আর সবার সামনে জিজ্ঞেস করবে বীর কে ছিল। প্রশ্ন উঠবে বীর আর যারা সম্পর্ক কি, আর উত্তর কেউ বুঝতে পারবে না। হয়তো কাল রাজা তাকে তালাক দিয়ে দেবে আর যারার জীবন ধ্বংস হয়ে যাবে। 22 বছর ধরে তার সম্মান আমি রক্ষা করে আসছি, আর সেই সম্মানকে আমি পায়ের তলায় পিষে বাড়ি কিভাবে ফিরে যেতে পারি, এটা আমার দ্বারা হবে না। আর আমি জানি এটা তুমিও করতে পারবে না। সামিয়া বলেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিছুক্ষণের জন্য ওকালতি করতে গিয়ে মনুষ্যত্ব ভুলে গিয়েছিলাম। এখন মাত্র একটাই রাস্তা আছে, আমাকে হিন্দুস্তানে যেতে হবে। বীরের পরিচয় আমাকে তার দেশ থেকেই নিয়ে আসতে হবে। সময় অনেক কম। সামিয়া রওনা হয়। বীর সামিয়ার হাতে যারার মায়ের দেওয়া তাবিজটি দিয়ে বলে, আজ পর্যন্ত এটি আমাকে রক্ষা করেছে, এখন থেকে এটি তোমাকে রক্ষা করবে। সামিয়া ভারতে পৌঁছে যান বীরের সেই গ্রামে। একজনকে জিজ্ঞেস করে জানতে পারে বীরের চাচা চাচি নাকি অনেকদিন আগেই মারা গিয়েছেন। এটা শুনে সামিয়া দুশ্চিন্তায় পড়ে যায়। এখন কি করবে সে? মনে হয় সব রাস্তা যেন বন্ধ হয়ে যাচ্ছে। সামিয়া এগিয়ে যায় বাড়ির দিকে। সেখানে অনেকগুলো বাচ্চারা খেলা করছে। সে কিছু ভেবে না পেয়ে ফিরে যেতে ধরে, কিন্তু তখন ওই ভেতর থেকে কেউ যারা বলে ডেকে ওঠে। সামিয়া বিশাল এক আশা নিয়ে পেছনে ফিরে তাকায়। দেখে এক মহিলা বাচ্চাকে লাঠি দিয়ে দৌড়ানি দিতে দিতে আসছে, আর তার আর বুঝতে বাকি থাকে না সে কে। যারা তাকে জিজ্ঞেস করে, এই কে রে তুই, কাঁদছিস কেন? আরে কিছু বল, বয়রা নাকি? সাব্বুকে বলে দেখ তো কে এসেছে দরজায়। সাব্বু এখানে এসে জিজ্ঞেস করে। সামিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি সাব্বু তাই না? ওনার নাম যারা? সাব্বু বলে, হ্যাঁ, ওর নাম যারা। সামিয়া তাকে জিজ্ঞেস করে, যারা হায়াত খান? সে একটু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কে আপনি? সমস্ত বিষয় জানতে পেরে সাব্বু তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে শুরু করে। সে বলে, যারার বিয়েটা রাজের সাথে হয়েছিল ঠিকই, কিন্তু বীরের মৃত্যুর খবর শুনতেই যারা বিয়েটা ভেঙে দেয়। যারার বাবা নিজে তাকে তালাক ঘটাতে সাহায্য করে। যারা ইন্ডিয়ায় চলে আসে বীরের অপূর্ণ স্বপ্নকে পূরণ করতে। রাজা বিদেশে চলে গিয়েছে। যারার বাবা রাজনীতি ছেড়ে দেয়, তার 2 বছর পর মৃত্যুবরণ করে। আর কিছুদিন পর যারা মাও চলে যান। হায়াত খানের বংশের সব নাম ও নিশানা মিটে যায়। সময়ের সাথে বীরের চাচা চাচিও পরপারে চলে যান, কিন্তু যারা আর ফিরে যায় না। সে বলে, আমার রূহ এখানেই মিশে গিয়েছে, আমার জীবন মরণ এখানেই, রয়ে গেলাম আমরা দুজন। সামিয়া এতটাই অবাক সে বোঝাতে পারবেন না। সে বলে, এটা আর কোন জন্মের মানুষ? একজন বীর যে নাকি কত সহজভাবে 22 বছর যারা সম্মান বাঁচাতে কোরবান করে দিয়েছে, আর একজন যারা যে নিজের 22 বছর নিজের দেশ ছেড়ে, আপনজন ছেড়ে অন্য দেশ অন্য লোকেদের আপন করে নিয়েছে, যেন বীরের স্বপ্নগুলো জীবন্ত থাকে। এটা কিভাবে সম্ভব? এরা মানুষ না ফেরেশতা? যারার কাছে এসে সে তার হাতে সেই তাবিজটা তুলে দেয়, যে তাবিজটা যারার মা বীরকে দিয়েছিল। তার একটু সময়
সময় লেগে যায় ঠিকই, কিন্তু তার চিনতে বাকি থাকে না। এটা তো সামিয়া বলে, হ্যাঁ, 22 বছর আগে মরিয়ম হায়াত খান এই তাবিজ এক হিন্দুস্তানিকে বেঁধে দিয়েছিল রক্ষা কবচ হিসেবে। সেই মানুষটা হিন্দুস্তান তো যেতে পারেনি, কিন্তু 22 বছর ধরে এই তাবিজ তাকে রক্ষা করে আসছে। সেই মানুষটার নাম হলো বীর। নামটা শুনে যারার চোখে বিশাল আশা দেখতে পাই আমরা। কথাটা শুনে যারা আতকে ওঠে যে এখনো বেঁচে আছে যার স্মৃতিকে জড়িয়ে, সে নাকি 22টা বছর লাহোরের এক জেলে বন্দী, আর আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। যারা কথাটি শুনে কান্নায় ভেঙে পড়ে। এখন কেস শুরু হয়। সবাই থাকলেও সামিয়া এখনো আসেনি। জজ সাহেব তাদের উপর চড়াও হয় কোর্টের সময় নষ্ট হচ্ছে বলে, কিন্তু বীর যেন কিছু একটা অনুভব করতে শুরু করে। সে এখান থেকে উঠে সামনের দিকে এগোতে শুরু করে। হঠাৎ সামিয়া দরজা খুলে ফেলে। সে যখন সামন থেকে চলে যায়, বীর তখন যারাকে দেখতে পায়। এ কি সত্যি নাকি কল্পনা, দুজনের কেউ বুঝে উঠতে পারছে না। দীর্ঘ 22টা বছর একজন কাটিয়ে দিয়েছেন সে মৃত এই ভেবে, আরেকজন কাটিয়ে দিয়েছে সে সুখে আছে এই ভেবে। কিন্তু দুঃখের মধ্যে জর্জরিত থেকেও দুজন দুজনের প্রতি এতটুকু ভালোবাসা কমেনি। 22 বছর পর হয়তো তারা কল্পনাও করেনি তারা এভাবে মিলিত হবে। তাদের অতীত বর্তমান যেন মিলে একাকার হয়ে যায়। আসলে ভালোবাসা এমনই। সে তার কাছে রেখে দেওয়া সেই নূপুরটা যারার পায়ে পরিয়ে দেয়। আমরা দেখতে পাই যে যারা এখনো সেই একটি নূপুরই পরে আছে। পরদিন আদালতে সব সত্য প্রমাণিত হয়। যারা বীরের সমস্ত সার্টিফিকেট, কাগজপত্র সবকিছু 22টা বছর ধরে যত্ন সহকারে রেখেছিল। সেই পুরনো কাগজপত্রের সহায়তায় বীর প্রমাণিত হয় বীর আসলেই ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল। সে শুধুমাত্র পাকিস্তানি এক মেয়ের সম্মান রক্ষার্থে নিজের 22টা বছর জেলে কাটিয়ে দিয়েছে। জাজ সাহেব নিজেও নিজের দোষ দিচ্ছে, কারণ তাদের গাফিলতিতে একজন নির্দোষ মানুষ 22টা বছর জেল খেটেছে। তাকে সসম্মানে মুক্তি দেওয়া। জজ সাহেব বীরকে কিছু বলতে দেই, আর বীর বলে ওঠে, আমি কয়েদি নম্বর 786। জেলের ছোট্ট জানালা দিয়ে যখন বাইরে দেখি, দিন মাস বছর যুগে বদলাতে দেখি। আমি কয়েদি নম্বর 786। 22 বছরের কোনো আফসোস নেই আমার, কারণ জেলখানার ওই ছোট্ট জানালা দিয়ে প্রতিদিন আমি সেই সূর্যকেই দেখেছি যেটা আমি আমার দেশ থেকে দেখতাম। এই মাটি থেকে আমার বাউজির ক্ষেতের গন্ধ অনুভব করতাম। আমি দুঃখী নই, কারণ বিচ্ছেদের সেই তিক্ত স্বাদকে মিলনের মাধ্যমে সুমধুর করে তোলা হয়েছে। আমি কয়েদি নম্বর 786 জেলের ভেতর থেকে বাইরে দেখি। স্বপ্নের গ্রাম থেকে আসা একটা ছোট্ট পরীকে দেখি। নিজেকে বলে সামিয়া, আমাকে বলে বীর। সে আমাকে নাম ধরে ডাকে, আমিও তাকে আমার জীবনের গল্প শোনাই। তার কথা শুনে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করে। আমি কয়েদি নম্বর 786 জেলের ভেতর থেকে বাইরে দেখি। আমার গ্রামের রঙের সাথে মেশা এক নতুন যারাকে দেখি। আমার স্বপ্নকে পূরণ করতে নিজের স্বপ্নকে ভুলে গিয়েছে সে। তার জন্য এখন আরেক জনম বাঁচতে ইচ্ছে করে। অপেক্ষার প্রহর কাটে। কোর্টের সবাই তার বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শোনে আর সম্মান জানায়। সামিয়াকে সবাই অভ্যর্থনা জানাচ্ছে। জাকির সামিয়ার সামনে এসে বলে, কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক মাই সান। সামিয়া বীর আর যারাকে বিদায় জানাতে এসেছে। তবে যাওয়ার আগে সামিয়া বীরকে একটা সিঁদুরের কৌটা হাতে ধরিয়ে দেয়। বীর যারার বিচ্ছেদ এই পাকিস্তানের মাটিতেই হয়েছিল, এখন মিল এখানেই হবে। বীর তাকে সিঁদুর পরিয়ে দেয়। সামিয়া বীরকে বলে, আপনি বলেছিলেন না বীর এবং যারার নাম কখনো একসাথে নেওয়া যাবে না? এবার সারা জীবনের জন্য এক হয়ে গেল। সামিয়ার প্রতি তারা কৃতজ্ঞতা জানায়। নিজের দেশের মাটিকে সম্মান জানিয়ে বীর যারাকে নিয়ে তার গন্তব্যে রওনা হয়। আর এভাবেই শেষ হয় তাদের গল্প। এই গল্পটা পড়ে আমার একটা কথা মনে পড়ে যায়। হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন, কাউকে যদি তুমি ভালোবাসো, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, তা না হলে সেই প্রেমের কোনো অর্থ নেই। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর একটি লাইক অবশ্যই করবে, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে। আরো নতুন নতুন গল্প পেতে গল্পের নীরবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।